কেননা আমি দেশকে উন্নয়ন করব। তার বক্তব্য ভুলে যাননি নিশ্চয়ই। গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আর আমাদের ইউনূস উনি এসে বলছেন যে আমি কারো কথা শুনতে চাই না, সবচেয়ে ভালো যে তার হাতে আমার বন্দরকে আমি তুলে দিতে চাই, আমি কারো কথা শুনতে চাই না। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, পুরো রাজনীতির অঙ্গনে সব রাজনৈতিক দলগুলো বন্ধুহীন হয়ে পড়েছে। বাংলাদেশে এখন জাতীয় পার্টির কোনো বন্ধু নেই, বিএনপির কোনো বন্ধু নেই, জামাতের কোনো বন্ধু নেই, হেফাজতের কোনো বন্ধু নেই, আর চরমোনার। শেখ হাসিনার স্বৈরাচারী ক্ষমতা থাকাকালীন কথা উঠেছিল বাংলাদেশকে বিক্রি করে দেওয়া ভারতের কাছে। তবে এখন নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই কথা শোনা যাচ্ছে, চট্টগ্রামের বন্দরকে বিদেশিদের কাছে বিক্রি করা হচ্ছে। তবে কেন বিক্রি করা হচ্ছে, সত্যি কি বাংলাদেশকে বিক্রি করার পরিকল্পনা চলছে, এবং বর্তমান সময়ে এনসিবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি কি, তারা কি সত্যি একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা, এবং নির্বাচন দিলে তাদের অবস্থান কোথায় যাবে, তারা কি বিপদে পড়বে, নাকি তারা নিজেদের জীবন রক্ষা করে বিদেশে পালিয়ে যেতে পারবে। প্রিয় চরণ, এ নিয়ে আমরা দুইটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব, গোলাম মোল্লা রনি এবং শাহেদ আলমের। চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে সেই ভিডিওগুলো দেখা যাক। শেখ হাসিনা শাসনামল কেন উৎখাত করা হয়েছিল? নিশ্চয়ই অনেকগুলো কারণের মধ্যে একটা ছিল যে স্বৈরাচার মাফিয়াতন্ত্র, এবং তিনি ধরাকে সরাজ্ঞান করতেন, কারোর কথা শুনতে চাইতেন না। তার কথা ছিল আমার চাই অ্যাবসলিউট পাওয়ার, কেননা আমি দেশকে উন্নয়ন করব। তার বক্তব্য ভুলে যাননি নিশ্চয়ই। গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আর আমাদের ইউনূস উনি এসে বলছেন যে আমি কারো কথা শুনতে চাই না, সবচেয়ে ভালো যে তার হাতে আমার বন্দরকে আমি তুলে দিতে চাই, আমি কারো কথা শুনতে চাই না। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। যেভাবেই হোক, মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই। তো কার হাতে তুলে দিচ্ছেন ডক্টর ইউনূস চট্টগ্রাম বন্দরকে? এটা কি নতুন কোনো পরিকল্পনা, না শেখ হাসিনার যে স্বপ্ন চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানির হাতে তুলে দেওয়া, সেইটারই বাস্তবায়ন করছেন ডক্টর ইউনূস? বন্দর চুক্তি শেখ হাসিনার পরিকল্পনারই ধারাবাহিকতা কিনা, সেই প্রশ্নটা বড় প্রশ্ন, সেটি আজকের আলোচনা। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া নিয়ে হাসিনার সাথে বোঝাপড়া হয় এই গ্রুপের 2023 সালের মে মাসে, এবং এই কাজ কোনো প্রকিউরমেন্ট পলিসি মেনে দেওয়া হয়নি। পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় তাদেরকে এই কাজটা দেওয়া হয়েছিল। এখন পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নতুন কিছু নয়, কিন্তু নতুন কিছু যেটা হলো সেটা হলো ল্যান্ডলর্ড বা জমিদারি মডেল, অর্থাৎ বন্দরের মালিকানা বাংলাদেশে থাকবে না, থাকবে জমিদারের হাতে। যারা এটা বানাবে তাদের হাতে। সরকার সেখান থেকে কিছু হ্যান্ডলিং চার্জ পাবে। মানে ওই যে হীরক রাজার দেশের সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই, যে হীরার খনির মালিক আমরা হলেও যারা, তাদের হাতে কোনো কানাকড়ি থাকবে। এখন বন্দরকে কাদের হাতে, কোন বিবেচনায় বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন ডক্টর ইউনূস, সেটি নিয়ে একটু আলোচনা করা দরকার। ডক্টর ইউনূসের সর্বশেষ কথা অনুযায়ী এই যে বন্দর, চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার, যেটাকে নিয়ে হাউ খাওয়া আলোচনা, এটা স্পষ্ট যে এটি বিওটি অর্থাৎ বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার মডেলে তুলে দেওয়া হচ্ছে। ইউনূস বলছেন এখানে আমাদের কোনো পয়সা খরচ হবে না, পয়সা যা খরচ করা তারা করবে। ওই যে আমি বললাম জমিদারি মডেল, এই জায়গা, আপনার দেশের জায়গা ব্যবহার করে একটা জিনিস তৈরি করা হবে, সেইটার দেখভাল এবং মালিকানা আমাদের হাতে থাকবে না। আমরা কেবল আমাদের যে জায়গাটা ব্যবহার করে কিছু কাজ হচ্ছে সেটার জন্য কিছু পয়সা পেলেও পেতে পারি, না পেলেও পেতে পারি। ঠিক যেভাবে আমাদের জায়গা ব্যবহার করে ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দিয়েছিলেন শেখ হাসিনা, সেখানে আমরা কিছু পেয়েছিলাম হয়তো, একেবারে জাহাজের তেল কেনার পয়সা পেয়েছিলাম কিনা সেটা আমাদের বড় প্রশ্ন। কিন্তু ভারত কি পেয়েছিল? দেদারসে, অবলীলায় বাংলাদেশের মাটি ব্যবহার করে তার ব্যবসা বাণিজ্য উত্তর পূর্ব অঞ্চলে জিনিসপত্র পাঠাতে পেরেছিল। তো এই যে ডক্টর ইউনূসের ভাষণ শুনুন, তিনি বলছেন এটি হবে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার, বিওটি মডেল। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে।
বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। কথা হচ্ছে যে হাসিনার দেশ বিক্রির হিসাব তো পুরাতন না। দেশবিরোধী প্রচুর চুক্তি সে করেছে, দেশের স্বার্থে রেখে বিদেশিদের স্বার্থ দেখেছে। যেমন আদানির সাথে বিদ্যুৎ চুক্তির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সারা বিশ্ব বলেছে যে এখানে যেই দামে কয়লা কেনার দেখাচ্ছে আদানি গ্রুপ, এই কয়লা তো ডাবল দামে কেনা দেখাচ্ছে, এবং সেই টাকা বাংলাদেশের সরকার থেকে তারা নিচ্ছে। 9 মাস শেখ হাসিনা পালানোর 9 মাস পর্যন্ত এই আদানির বিল দিতে পারেনি বাংলাদেশ। এখন ডক্টর ইউনূস এসে সেই বিল পরিশোধ করছেন। রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক প্লান্ট, বলা হচ্ছে 3000 কোটি টাকা যেখানে এর ধরনের একটা পারমাণবিক প্লান্ট তৈরিতে খরচ করেছে, রাশিয়া চার্জ নিয়েছে যে এই দেশে ভারতে 3 থেকে 6000 কোটি টাকা, সেটা বাংলাদেশে নিচ্ছে 12 থেকে 16,000 কোটি টাকা। ভারতের সাথে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের কথা তো আগেই বললাম। তো এই যে চুক্তি, সেই চুক্তির ধারাবাহিকতায় ডিপি ওয়ার্ল্ডকে এই যে বন্দর ব্যবস্থাপনার নতুন চুক্তি করছে ডক্টর ইউনূস সরকার, তার তথ্য প্রমাণ আপনাদের সামনে হাজির করছি। যেটা হলো 2023 সালের 16ই মে জাগো নিউজে প্রকাশিত সংবাদে বলা হয়, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প সহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্পোর্টস গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকার। ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সমঝোতা স্মারকের যে ছবি। বৃহস্পতিবার রাজধানীর হোটেলে ওয়েস্টিন চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প সহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ সংক্রান্ত চট্টগ্রাম বন্দর ও আবুধাবি স্পোর্টস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হয়। এই আবুধাবি পোর্টস গ্রুপের একটি অংশ হলো ডিপি ওয়ার্ল্ড। মাল্টিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর এবং আবুধাবি পোর্টস গ্রুপ যৌথভাবে নির্মাণ করবে। 1225 মিটার দৈর্ঘ্যের এই কন্টেইনার টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ এবং অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের অর্থায়ন করার সম্ভাবনা রয়েছে। 6 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রেকওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল রেজিং করবে বিশ্ব ব্যাংক। এই যে ডিপি ওয়ার্ল্ডের কথা আমরা প্রথম শুনলাম কখন? 16ই মে 2023 সালে একটা এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয় হাসিনার সাথে, এই দুবাই পোর্টস গ্রুপের সাথে। কিন্তু এই চুক্তি তো ওই দিনই হয়নি, এটার কথাবার্তা বহুত আগের থেকেই চলছিল। যেমন 30 ডিসেম্বর যুগান্তরের একটি প্রধান সংবাদের শিরোনাম অনুযায়ী আমরা পড়ছি, সেখানে লেখা ছিল, রূপকল্প 2041 সালকে সামনে রেখে আগামী বছর বন্দরের ব্যাপক উন্নয়ন শুরু হবে। ডিসেম্বরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের টার্মিনাল নির্মাণ কাজ ঠিকাদার নির্মাণের মাধ্যমে মার্চ এপ্রিলে শুরু হবে। চট্টগ্রাম বন্দরের অগ্রাধিকার প্রকল্প বে টার্মিনালের অধীনে থাকবে 4টি টার্মিনাল। এর মধ্যে মাল্টিপারপাস টার্মিনালের নির্মাণ কাজ 2024 সালের মাঝামাঝি শুরুর পরিকল্পনা রয়েছে, যেটা জুন জুলাই শুরু করার কথা ছিল। আমরা এই যে অগস্টের অভ্যুত্থান, অগস্টে শেখ হাসিনার পলায়ন, এইসব কারণে এগুলো ভেস্তে যায়। এখন কেবলমাত্র ইউনূস সরকার সেই ধারাবাহিকতাটাকে এক্সটেন্ড করছেন, অর্থাৎ যাদের সাথে এই চুক্তি শেখ হাসিনা করেছিল আমাদের দেশবাসীকে অন্ধকারে রেখে, ইউনূস সরকার একই কাজ করছেন, দেশবাসীকে না জানিয়ে ওই চুক্তিটাই বৈধতা দিচ্ছেন। চট্টগ্রাম বন্দরের সাথে যৌথ উদ্যোগে এই টার্মিনাল নির্মাণের জন্য আবুধাবি পোর্ট গ্রুপ এডি পোর্টস $1 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব দাখিল করেছে। বে টার্মিনালের কন্টেইনার টার্মিনাল 1 এবং 2 নির্মাণ ও পরিচালনার জন্য যথাক্রমে পিএসএ সিঙ্গাপুর ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আগামী বছর চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী বছর এর মধ্যে চলে গিয়েছে, অর্থাৎ 5ই আগস্টের পর শেখ হাসিনা বিদায় নিয়েছেন, কিন্তু ওই যে এমওইউ শেখ হাসিনার আমলে করা ছিল আগামী বছর চুক্তির সম্ভাবনা, সেই চুক্তিটা বৈধতা উৎপাদন করার জন্য ডক্টর ইউনূস বলছেন, আমি কারো কথা শুনতে চাই না, আমাদের হৃৎপিণ্ডে ঝামেলা তৈরি হয়েছে, জন্য আমাদের বড় ডাক্তার দরকার। এবং সেই বড় ডাক্তারকে শেখ হাসিনা যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তৈরি করেছিল ডিপি ওয়ার্ল্ড, আবুধাবি পোর্টস গ্রুপ, তাদের সাথেই চুক্তিটা করছে। সুতরাং এটি ডক্টর ইউনূসের নতুন কল্পনাপ্রসূত কিংবা চিন্তার কোনো ফসল নয়, এটি শেখ হাসিনার করে যাওয়া একটা পরিকল্পনা। এখন প্রশ্ন আসতে পারে, শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করলে কেন ডক্টর ইউনূসকে সমালোচনা করছেন? তো প্রশ্নের উত্তর আমি দেব। তবে তার আগ দিয়ে আপনাদেরকে জানতে হবে যে এই যে বন্দর এবং বন্দরকে অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য সরকারের এই তড়িঘড়ি উদ্যোগ, দেশবাসীকে এই চুক্তির বিস্তারিত না জানিয়ে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, এমনকি বিনিয়োগ উপদেষ্টা পরিষদে এই পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব কাকে তুলে দেওয়া হচ্ছে সেটি আলোচনা না করে
যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত আদৌ দেশের ভালো হবে কিনা, কিংবা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশ আরো একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতার মধ্যে পড়বে কিনা, সেটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে এই বন্দর যে তুলে দেওয়া হচ্ছে কোন চুক্তির মাধ্যমে, কিংবা কোন প্রথার মাধ্যমে, কিংবা কোন ব্যবস্থাপনা মডেল অনুসরণ করা হচ্ছে। 30 ডিসেম্বর 2023 সালের যেই প্রতিবেদন করা হয়, যুগান্তর যে প্রতিবেদন করে, সেখানে স্পষ্ট তারা লিখেছে এই যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল PCTর মাধ্যমে চট্টগ্রাম বন্দর এরই মধ্যে প্রবেশ করেছেন ল্যান্ডলর্ড বা জমিদারি মডেলে, যেটার কথা আমি শুরুতে বললাম, ল্যান্ডলর্ড বা জমিদারি মডেলে। 6 ডিসেম্বর সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে তাদের সঙ্গে PCT পরিচালনার চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি অনেকটা ল্যান্ডলর্ড পদ্ধতিতে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বন্দরের নতুন নির্মিত ওই টার্মিনাল পরিচালনা করবে। দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠান 2 বছরের মধ্যে পূর্ণাঙ্গ হ্যান্ডলিং এর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন কি বলা হয়েছিল? চুক্তির আগ দিয়ে শাস্তি না আমলে বলা হচ্ছিল বছরে প্রায় 5 লাখ বা 20 ফুট সমান কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে এই টার্মিনালের মাধ্যমে। বন্দর সংশ্লিষ্টরা ওই সময় জানিয়েছিলেন যে বিশ্বের উন্নত বন্দরগুলো পরিচালিত হচ্ছে ল্যান্ডলর্ড পোর্ট মডেল অনুসরণ করে। এই পদ্ধতিতে বন্দরের জমিতে স্থাপনা ও চ্যানেল ব্যবহার করে সরকারি খাত পণ্য হ্যান্ডলিং করে। বন্দর সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ হ্যান্ডলিং ও অন্যান্য চার্জ পায়। চুক্তির সময়সীমা শেষ হলে পুরো স্থাপনা বা টার্মিনালের মালিকানা পেয়ে যায় বন্দর কর্তৃপক্ষ। এতে স্থাপনা নির্মাণে সরকারকে বড় রকমের বিনিয়োগ করতে হয় না। তুলনামূলক কম বিনিয়োগে বন্দরের আয়ের সুযোগ সৃষ্টি হয়। এই পদ্ধতিতে সরকার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকায় থাকে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে টুল পোর্ট পদ্ধতিতে। এতে বন্দর পরিচালনার প্রায় সব দায়িত্ব থাকে সরকারের হাতে। বোঝা গেল পার্থক্যটা? ল্যান্ডলক মডেলের পার্থক্য হচ্ছে জমিদারি মডেল। এখানে যারা নির্মাণ করবে তাদের হাতেই থাকবে, অর্থাৎ আপনার ভূমির একটা অংশ আপনি ছেড়ে দিচ্ছেন বিদেশিদের কাছে, বিদেশিরা সেখানে স্থাপনা নির্মাণ করবে। স্থাপনা নির্মাণ করে সেখান থেকে যে ব্যবসা করবে, সেই ব্যবসার একটা অংশের কিছুটা হয়তো 1% আপনাকে দিবে, বাকি 90% তারা নেবে, কেননা তারা তাদের পকেটের টাকা দিয়ে এটা বিল্ড করেছে। সে ডক্টর ইউনূস বলছেন আমাদের একটা পয়সা ব্যয় করতে হবে না, তারা এইটা নির্মাণ করে আমাদের মালিকানা দিয়ে দিবে। কিন্তু কবে মালিকানা দিবে? কত বছরের বিল্ড অ্যান্ড অপারেট চুক্তি হচ্ছে? 12 বছর, 20 বছর, না 22 বছর, না আজীবনের জন্য? আমরা জানতে পারছি না। এবং এই ধরনের যে বিষয়, উন্নয়ন পরিকল্পনা, এই ধরনের বিল্ড অপারেট ট্রান্সফার যে একবারে নতুন হিসাব তা না, এগুলোও হয়, কিন্তু সেগুলো সামনে আনতে হয়, যেটা সামনে নেই বলে আমরা নানা রকম আলোচনা করছি। এখন এই বিদেশিদের হাতে তুলে দিলেই কি বন্দর আমাদের সব ঠিক হয়ে যাবে, হৃৎপিণ্ড ঠিক হয়ে যাবে, ব্যবস্থাপনায় গতি আসবে? বাস্তবতা তো তেমন বলছে না। কেননা এই যে সৌদি আরবের এবং ডিপি ওয়ার্ল্ডের ব্যবসায়িক পার্টনারের হাতে এর আগে পতেঙ্গার যে কন্টেইনার টার্মিনাল ছেড়ে দেওয়া হয়, গত 10 মাসে আমরা কি অগ্রগতি দেখছি? সমকালের প্রতিবেদন অনুযায়ী গত 10 মাসেও আলো ফেলতে পারেনি পরিচালনার দায়িত্ব পাওয়া সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল RSGTI। 240 মিলিয়ন মার্কিন ডলার বা 2640 কোটি টাকা বিনিয়োগ করে আগামী 22 বছর তাদের এই টার্মিনালটি পরিচালনা করার কথা। যে চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে, 22 বছরের চুক্তি। অত্যাধুনিক একটি স্ক্যানার এবং যন্ত্রপাতি এর মধ্যে স্থাপন করা হয়েছে, কিন্তু তা চাহিদার অর্ধেকও নয়। তাই গতি আসছে না আমদানি রপ্তানিতে। প্রত্যাশার মাত্র 12% কন্টেইনার হ্যান্ডলিং করেছে এই টার্মিনালটি। দৈনিক 20 ফুট দীর্ঘ 1369 কন্টেইনার পরিচালনা করার সক্ষমতা থাকলেও এই টার্মিনালে হ্যান্ডলিং হচ্ছে মাত্র 170 থেকে 180টি কন্টেইনার। অথচ এটি পুরোদমে চালু হলে প্রতি বছর 300 কোটি টাকার রাজস্ব পেত বন্দর। সমকালের প্রতিবেদন। তো বোঝা যাচ্ছে যে বন্দর ব্যবস্থাপনা অন্যদের হাতে ছেড়ে দিলে আমাদের যে লাভ দেখানো হয়, সেই লাভ আমরা কতখানি পাই? আপনাদের অনেক আগে মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশে যে তেল গ্যাসের উপর ভাসছে বলে একটা প্রচারণা ছিল যে এগুলো ছেড়ে দিতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। 5 বছর 10 বছর ঘুরতে না দেখলাম কি আমাদের আমদানি করা লাগছে LNG, লিকুইড গ্যাস, যেটা আবুধাবি থেকে। এখন আমরা বলছি, এর আগে বলছিলাম, আমি আলোচনা করেছি যে আমাদের ট্রান্সশিপমেন্ট না দিলে আমাদের কোনো উন্নয়ন হবে না। তো ট্রান্সশিপমেন্ট তো শেখ হাসিনার আমলে পুরোটাই দিয়ে রেখেছিলাম 17 সাল থেকে। আমাদের কি উন্নয়ন হয়েছে আর কি
অপকর্ম হয়েছে, আপনারা হিসাব জানেন। এখন আমরা বলছি বন্দর আমাদের না দিলে আমাদের বন্দর উন্নত হবে না, আমাদের অর্থনৈতিক উন্নতি হবে না। তো এগুলো পুরাতন কথা, নতুন কথা না। ডক্টর ইউনূস কেবল পুরাতন কথার ধারাবাহিকতা টেনে নিয়ে যাচ্ছেন। কার ধারাবাহিকতা টেনে নিয়ে যাচ্ছেন? শেখ হাসিনার সিদ্ধান্ত। তো এখন আমাদের কথা হলো যে, ধরে নিলাম এই যে ডিপির সাথে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের যে বন্দরকে চুক্তি হচ্ছে সেটা 22 বছর, 40 বছর না আজীবনের জন্য আমরা জানি না। এই চুক্তিতে এইটা শেখ হাসিনারই পরিকল্পনা ছিল, এবং ধরে নিলাম যে শেখ হাসিনা হয়তো দেশের স্বার্থ দেখেই এই চুক্তিতে অগ্রসর হয়েছিলেন। এখন রাজনৈতিক কারণে সেই চুক্তি বাস্তবায়ন করতে সে পারে নাই, কেননা তার আগেই তাকে পালাতে হয়েছে সদাল বলে। এর মধ্যে দেশে একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে। কিন্তু যেই সরকারকে ফেলার জন্য আমরা এত রক্ত দিলাম, যেই সরকারের গুলিতে আমাদের এতগুলো তাজা রক্ত চলে গেল, এবং যার বিরুদ্ধে অভিযোগ যে তুমি দেশ বিক্রি করছো, কেননা তিনি বলছেন তার অ্যাবসলিউট ক্ষমতা দরকার, আমি দেশকে উন্নয়ন করতে চাই, এবং কাকে কি দিচ্ছি না দিচ্ছি এগুলো তোমার জানার দরকার নাই, আমার উপর আস্থা রাখো। একই মডেল অনুসরণ করছে ডক্টর ইউনূসের সরকার। হাসিনার সরকারের চুক্তিতেই আমরা কোনো প্রকারে যাচাই বাছাই বা কনসালটেশন ছাড়া কন্টিনিউ করছি, তাও চট্টগ্রাম বন্দরের মতো সেন্সিটিভ একটি ইস্যু। এটা কতটা যৌক্তিক আমাদেরকে জানতে হবে, যে চুক্তির শর্তগুলো কি, টার্ম এই যে টার্মিনেশনের ক্ষেত্রে প্রসিডিউরটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। এরকম একটি ঘটনা ডিপি ওয়ার্ল্ডকে বন্দর বুঝিয়ে দেওয়ার ঘটনা তারা বিশ্বের আরো কয়েকটি দেশে করে, যেমন তানজানিয়া, আফ্রিকার দেশ, তাদের এরকম একটা চুক্তি হয়েছিল। এটা নিয়ে তানজানিয়াতে ব্যাপক গণবিক্ষোভ তৈরি হয়েছিল, প্রচুর লোকজনকে অ্যারেস্ট করে গোলাগুলি করে প্রাণহানির বিনিময়ে সেই আন্দোলন দমন করেছিল তানজানিয়ার সরকার। এখন তানজানিয়ার সরকার আর বাংলাদেশের সরকার তো এক না, তানজানিয়ার জনগণ বাংলাদেশের জনগণ এক না। সুতরাং এই বিষয়টা নিয়ে তাড়াহুড়ো, এবং একটি অন্তর্বর্তী সরকার যাদের কাজ মূলত কোনো প্রতিষ্ঠান বিদেশিদেরকে ইজারা দেওয়া না, মূলত কাজ অভ্যন্তরীণভাবে তার যে অগ্রাধিকার সংস্কার সেগুলো বাস্তবায়ন করে নির্বাচিত সরকারকে দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে তার যে জবাবদিহিতার জায়গাটা সেটা তৈরি করা। এখন বন্দর বিএনপি কিংবা সামনে অন্য যে সরকার আসছে তারাও কি দিবে না কাউকে? অবশ্যই দিবে। কিন্তু তখন কি হবে? তখন পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে, বিশদ আলোচনা হবে, তখন বিশেষজ্ঞ কমিটি মতামত দিবে। আজকে আমরা 10 মাসের সরকার কি দেখছি? পার্লামেন্ট তো নাই, সুতরাং সরকারকে বিরোধিতা করার কেউ নাই। তারা যেটা মনে করছে সেটাই তারা করছে। পার্লামেন্ট না থাকুক, উপদেষ্টা পরিষদটা আছে। উপদেষ্টা পরিষদের বৈঠক কতদিন হয়েছে? আওয়ামী লীগ নিষিদ্ধের আগে একদিন হয়েছে, শুরুতে একদিন হয়েছে, মাঝে হয়তো আরো 2 দিন হয়েছে। তো 10 মাসে কে কোন দিকে কোন মন্ত্রণালয় কাজ করছে, কার ইন্ধনে কে চুক্তিতে অগ্রসর হচ্ছে, আমরা কেউ জানি না। এই যে বিডার আশিক, তিনি বিনিয়োগ বাড়ানোর যেই তার প্রতিযোগিতা, বিনিয়োগ বাড়ানোর যে নাম্বার দেখানোর যে প্রতিযোগিতা, সেটার প্রতিযোগিতার একটা অংশ হিসেবে তিনি ডক্টর ইউনূসকে রাজি করিয়েছেন যে দুবাই এটা বিনিয়োগ করবে। উনি রাজি হয়ে গেলেন। এটা আর অন্য কোনো পক্ষ বিপক্ষের মতামত, লাভ কি ক্ষতি কি যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। একজনকে উনি উপদেষ্টা হিসেবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে বানিয়ে দিলেন, যারা প্রতিরক্ষা বিষয়ে দেখাশোনা করে, সেনাবাহিনী প্রতিরক্ষা বিষয়ে সংশ্লিষ্ট, তার একজন বিদেশি নাগরিক হিসেবে তার এই ছাড়পত্র আছে কিনা, এটা দিলে বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব প্রতিরক্ষা নীতি আছে সেগুলো বাইরে পাচার হয়ে যাবে কিনা, তার সাথে সংশ্লিষ্ট যেসব সোশ্যাল মিডিয়ার গুজবকারী আছে তাদের হাতে এইসব তথ্য যাবে কিনা, কোনো কিছু যাচাই বাছাই না করে আমি কারোর কথা শুনতে চাই না, আমার যা মনে হয় তা আমি করব। তো এটা তো আরেকটা হীরক রাজার দেশ, এটা আরেকটা ইউনূস সাহেব আমাদের নতুন হীরক রাজা। এখন যারা ব্যাংক পরিচালনা করছেন, মানে ব্যাংকের যারা মূল উদ্যোক্তা মালিক, তাদের একটা বিরাট অংশ অপর পক্ষ মালিকদের মুখোমুখি হয়ে পড়েছেন। যারা শেয়ার হোল্ডার মালিক, এরা আবার এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে তাদের সাথে পলিসিগত বিষয়ে মুখোমুখি আছে। ব্যাংকের যে মূল স্টেক হোল্ডার, ব্যাংকের ম্যানেজমেন্ট এবং যারা ব্যবসায়ী আমানতকারী, তারা মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে। যারা সরকার চালাচ্ছেন, সরকার এবং জনগণ, অনেকগুলো বিষয়ে রীতিমতো মুখোমুখি অবস্থায় পৌঁছে গেছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো একেবারে মুখোমুখি অবস্থায় পৌঁছে গেছে। সরকারের কতগুলো বিভাগ, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী, তারা এবং তাদের যারা সহযোগী, তাদের সঙ্গে রাষ্ট্রের কতগুলো প্রতিষ্ঠান,
যেমন সেনাবাহিনী, পুলিশ বাহিনী রীতিমতো মুখোমুখি অবস্থানে সচিবালয় সহ পৌঁছে গিয়েছে, কোনো সন্দেহ নেই। এর বাইরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন পক্ষ, যেমন দুর্নীতি দমন কমিশন, সচিবালয়, জুডিশিয়ারি, মিলিটারি, পুলিশ, বিজিবি, এখানে বিভিন্ন মতাদর্শ, দল, আদর্শ এবং যারা সুবিধাভোগী তাদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ মুখোমুখি দাঁড়িয়ে গেছে, কোনো সন্দেহ নেই। তো এরকম মুখোমুখি অবস্থার পাশাপাশি পুরো রাজনীতির অঙ্গনে সব রাজনৈতিক দলগুলো বন্ধুহীন হয়ে পড়েছে। বাংলাদেশে এখন জাতীয় পার্টির কোনো বন্ধু নেই, বিএনপির কোনো বন্ধু নেই, জামাতের কোনো বন্ধু নেই, হেফাজতের কোনো বন্ধু নেই, আর চরমোনার কোনো বন্ধু নেই। এগুলোই তো মূল দল। এর বাইরে তো কমিউনিস্ট পার্টি যারা আছেন, বামধারার রাজনীতি করেন, তারা তো আসলে ক্ষমতায় যাওয়া বা এগুলো নিয়ে কখনো মাথা ব্যথা তাদের নেই। তারা তাদের মতো করে একটা আদর্শিক রাজনীতি তারা করে যাচ্ছেন, ওটা একটা ভিন্ন প্রসঙ্গ। এরপর আপনি আসেন পেশাজীবী সংগঠনগুলো। সেই পেশাজীবী সংগঠনের মধ্যে নানা রকম দ্বন্দ্ব, সংঘাত, দখল বাজি থেকে শুরু করে অসন্তোষ চরমে। এরপর চাঁদাবাজদের দুটো গ্রুপ, একটা হলো প্রকাশ্য চাঁদাবাজ আর একটা হলো আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাজ। এই আন্ডারওয়ার্ল্ড এবং পেশাদার চাঁদাবাজ, এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত একেবারে মুখোমুখি অবস্থায় অনিবার্য হয়ে পড়েছে। তো এ সকল দ্বন্দ্ব এবং এই সংঘাত মে মাসের এই 20 তারিখে বসে আমি যখন এই ভিডিওটি করছি, এটি এমন একটা ক্রান্তিকালে, একটা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্নে এসে গেছে। আজকের দিনে মঙ্গলবার দিন দুপুর 2টোর সময় আপনি যদি এই ঢাকা শহরের বাসিন্দা হন, তাহলে আপনি এমন কিছু শুনছেন এবং এমন কিছু আশঙ্কা করছেন যেটি আপনি কখনো ইতিপূর্বে শুনেননি। এবং একটা জিনিস আছে, কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে। দ্বিতীয়ত হলো যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার আগাম কিছু পূর্বাভাস এই পৃথিবীতে চলে আসে। আপনি ধরুন কোনো নবী আসবেন, রাসূল আসবেন, তার আগাম বার্তা চলে আসে যে হি ইজ কামিং। আমরা এখন যেমন বলছি ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, এরকম আমরা বলছি। ইয়াজুজ আসবে, মাজুজ আসবে, তারপরে দাজ্জাল আসবে। আমরা এই শত শত হাজার হাজার বছর ধরে সেই আল্লাহ রাসূলের জামানার পর থেকে এই কথাগুলো বলছি। আবার হযরত ঈসা আলাইহিস সালামের জামানা থেকেই বলা হচ্ছিল যে একজন রাসূল আসবেন। কোথায় আসবেন, কোন বংশে আসবেন এবং তার নাম কি হবে, এই কথাগুলো পর্যন্ত সেই যদি ধরুন 570 খ্রিস্টাব্দে, তাহলে 500 বছর ধরে এটি প্রচার হয়ে আসছে। আবার হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তার আগে যারা উল্লেখযোগ্য নবী ছিলেন বনী ইসরাইলের মধ্যে, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বলা হয় যে তিনি আসলে সকল মানে যেটা প্যান আরব জাতিগোষ্ঠীর ফাদার, তো তিনি বলে গেছেন যে তার বংশে, এই ইসমাইলের বংশে শেষ নবী আসবেন। তো এইভাবে যেভাবে বলে গেছে, একইভাবে পৃথিবীতে কখন সুনামি হবে, কখন দুর্ঘটনা ঘটবে, কখন যুদ্ধ হবে ইত্যাদি সব কিছু আগে বলা হয়েছে। 2025 সনে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হবে, এটা আজ থেকে 10 বছর আগে প্রেডিক্ট করে বিবিসি বলে দিয়েছে এবং ঠিক সেই সময়টাতে যুদ্ধ হয়েছে। তো সেই দিক থেকে এই আজকের এই দিনটিতে আপনি যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, এই জিনিসগুলো আগামী দিনে যা কিছু ঘটবে তার একটা পূর্বাভাস। যেভাবে আমরা অতীতে শেখ হাসিনার পতনের পূর্বে অনেক পূর্বাভাস আমরা পেয়েছিলাম, সেটা 2014 থেকেই আমাদের 10 বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু যারা আমরা বিশ্বাস করেছি যে শেখ হাসিনার পতনটা অনিবার্য, তারা কিন্তু বিচ্যুত হয়নি। আর যারা এটা ভুলে গিয়েছিলেন যে প্রকৃতির একটা প্রতিশোধ আছে,
প্রতিটি কর্মের একটা প্রতিক্রিয়া আছে, প্রতিটি কর্মের একটা ফল আছে। তাদের পরিণতি আজ কোথায়, তারা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তাদের পরিবার পরিজন কি অবস্থায় আছে। তো সেই দিক থেকে আজকের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হলো যে এখানে অনেকগুলো পক্ষ পরস্পরের মুখোমুখি হয়ে গেছে। তো এখানে সবগুলো পক্ষের ক্রিয়া প্রতিক্রিয়া না বলে আমি শুধুমাত্র বলবো যে রাজনৈতিক দলগুলো যে পরস্পরের মুখোমুখি হয়ে গেছে এটার প্রতিক্রিয়া কি হবে, আর প্রধান রাজনৈতিক দল বিএনপি আর ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং পয়েন্ট অফ নো রিটার্নে। এখানে প্রথম যে জিনিসটি সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা চিরায়ত ঐক্য ছিল, মুখ দেখা দেখেছিল, এটি এই সময়টিতে বলতে গেলে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। সর্বশেষ জামাতের আমির এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। বেগম খালেদা জিয়া আসার পর কর্নেল অলি সাহেব দেখা করেছেন, এটি ইতিবাচক ঘটনা। কিন্তু আজকের দিনে যে বাস্তবতা, সেই বাস্তবতায় ওই জিনিসগুলো আবার দ্বিতীয়বার ঘটবে এটি আমরা দেখতে পাচ্ছি না। এখানে রাজনৈতিক যে বিভেদ এবং বিসংবাদ এটা চরমে গিয়ে পৌঁছে গেছে, যা কিনা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া, পুরো নির্বাচনী বিধি ব্যবস্থা এবং আমাদের যে সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়ন, এই পুরো উন্নয়নটা মুখ থুবড়ে পড়ে গেছে এখানে। এবং এরকম যখন অবস্থা হয় তখন সেখানে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, কখনো দেশি পক্ষ, কখনো বিদেশি পক্ষ এখানে নাক গলানোর সুযোগ পায়। আমরা এখন অনেক কথা বলি, এখন আর সে আগের জমানা নেই, এখন সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগ নেই, কিন্তু বাস্তবতা হলো যে এখন আরও আগের চাইতে খারাপ অবস্থায় এই জিনিসগুলো হচ্ছে। আগে যেমন ধরুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেন ইংরেজরা, বা ফ্রান্সের যারা সাম্রাজ্যবাদী শক্তি ছিলেন, নেদারল্যান্ডে যারা ছিলেন ডাচ, ওলন্দাজ, কিংবা যারা পর্তুগিজ ছিলেন, তাদেরকে সরাসরি মাঠে নেমে জায়গা দখল করতে হতো, আসতে হতো, ইনভেস্ট করতে হতো। কিন্তু এখন পুরো সিস্টেমটা এমন অবস্থা হয়ে গেছে যে বিশ্বব্যাংক থেকে একটু কলকাঠি নেড়ে দিলে, সিআই অফিস থেকে একটা কলকাঠি নেড়ে দিলে, অজিত দুভাল যদি একটু কলকাঠি নেড়ে দেন, পাকিস্তানের আইএসআই যদি একটা কলকাঠি নেড়ে দেন, ঢাকা শহর তছনছ হয়ে যায়, যেটি আজকে 200 বছর আগে, 100 বছর আগে কল্পনা করা যেত না। এইভাবে বিভিন্ন পক্ষ মুখোমুখি হয়ে গেছে। আইএসআই বাংলাদেশের বিষয়ে, চীন ভারত বাংলাদেশের বিষয়ে, আমেরিকা রাশিয়া বাংলাদেশের বিষয়ে, সব পক্ষ কিন্তু মুখোমুখি হয়ে গেছে। তো সেই মুখোমুখি অবস্থানের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্কের অবনতি, সেই অবনতিটি অচিরেই সংঘাত হিসাবে দেখা দেবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী, তারপরে শেষে আরও বেশ কয়েকটি এলাকাতে বিএনপির সঙ্গে জামাতের রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে এবং এটি বাড়তে থাকবে। এবং জামাত ঢাকা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এতটা শক্তিশালী বিশ্বাস করেন যে এখানে সংখ্যাধিক্য দিয়ে, ছাত্রদলের অনেক সংখ্যাধিক্য রয়েছে, কিন্তু যদি ক্যাডার ভিত্তিক মারামারি হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আমি নাম বললাম না, সেখানে আসলে শিবিরই টিকে থাকবে। তাদের হাতে সেই শক্তি তারা অর্জন করেছে এবং সেই লজিস্টিক সাপোর্ট তাদের রয়েছে। তো এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর তখন যেটি হচ্ছে যে যেহেতু বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কটা এখন মুখোমুখি অবস্থানে এসেছে এবং আগামীতে এটি আরও খারাপ হবে, সঙ্গতির কারণে জামাত এবং অন্যান্য যারা শক্তি রয়েছে বিএনপি বিরোধী, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগ দিবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগ দেওয়ার ফলে যদি তাদের যে রসায়ন এবং সমীকরণটা, তাদের পাল্লাটা একটু ভারী হয়, তাহলে দেখবেন যে আরও অনেক মানুষ যারা মধ্যপন্থা অবলম্বন করছে, এরা সবসময় সুবিধাবাদী, যে দল ভারী থাকে সেই দলে গিয়ে যোগ দেয়। এবং সেখানে গিয়ে দেখা গেল যে অনেক লোক বিএনপির সাথে এখন আছে, কথাবার্তা বলছে, তারা দৌড়ে চলে যাবে ডক্টর ইউনূসের পক্ষে।
আবার যদি বিএনপি এখানে জয়ী হয়, বিএনপি যদি এখানে জয়ী হয়, তাহলে জামাত হয়তো আলাদা হয়ে যাবে, কিন্তু ওই যে ছোট ছোট দলগুলো আছে যারা বর্ণচোরা কিন্তু তারা কিন্তু কে ফ্যাক্টর, রাজনীতির জন্য অত্যন্ত কে ফ্যাক্টর, তো সেই ফ্যাক্টরগুলো বিএনপির সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এখন বিএনপি ভার্সেস যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো এর মধ্যে কি কি বিষয় নিয়ে মুখোমুখি অবস্থানে তারা এসেছে। প্রথম বিষয়টা হলো এই ঢাকা সিটি কর্পোরেশনের 2টা মেয়র পদ ইতিমধ্যে তারা চট্টগ্রাম ডক্টর সাদেদের মাধ্যমে পেয়েছে। এখন উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তরটাকে তারা দ্বিতীয় ফেজে রেখেছে, দক্ষিণ সিটি নিয়ে তারা একটা মারমুখী অবস্থানে চলে গেছে বিএনপি এবং সরকার। আজকের এই দিনে আমরা জানি না এটা পরিণতি কোথায় আসবে, তবে এখানে সেনাবাহিনী যাদেরকে সমর্থন দেবেন তারাই এখানে টিকে থাকবেন। আর যদি সেনাবাহিনী নিউট্রাল থাকেন তাহলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে ডিসেম্বর মাসে নির্বাচন নিয়ে এটি পয়েন্ট অফ নো রিটার্ন। বিএনপিকে যদি তার সার্ভাইভ করতে হয়, তার অস্তিত্ব রক্ষা করতে হয়, তাহলে এই সরকারের কাছ থেকে যে কোনো মূল্যে তাদেরকে এই ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন আদায় করে নিতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সসম্মানে যেতে হয়, সার্ভাইভ করতে হয়, তার লোকজন এনসিপি সহ সবাইকে যদি বাঁচতে হয়, এই নির্বাচন ডিসেম্বর মাসে তারা দেবে না। এবং তাদেরকে ঘুরে ফিরে ওই যে জনগণ বলছে 2 বছর 3 বছর 5 বছর, ঠিক ওই পলিসিতে তাদেরকে কৌশলে এগোতে হবে। তো এই যে একটা পয়েন্ট অফ নো রিটার্ন, সেই পয়েন্ট অফ নো রিটার্নের ফলে আপনি দেখবেন যে আবার একটা আগস্ট মাস, সেই আগস্ট মাসে অর্থাৎ এখন ধরেন জুন মাস চলছে, না মে মাস চলছে, মে মাসের পরে জুন মাস, কুরবানির বন্ধ ঠন্ড যাবে, এরপর একটু সেগুলো খেতে খেতে জুলাই মাসে চলে আসবে। এবং গত বছর জুলাই মাসে যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই বছর জুলাই মাসে দেখবেন যে মোরাললেস সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, শুধুমাত্র আওয়ামী লীগ সেখানে নাই। তবে আওয়ামী লীগ খেলবে, এখানে আওয়ামী লীগ খেলবে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খেলবে, তারপর শেষে জামাতের সাথে খেলবে, বিএনপির সাথেও কিন্তু আওয়ামী লীগ খেলবে, দূর থেকে তারা খেলবে, তারা সরাসরি এখানে আসবে না, মাঝে মধ্যে ঝুটিকা মিছিল করবে, কিছু কিছু পোস্টারিং করবে, আর ওই বিদেশে বসে বসে তারা খেলবে আর বক্তৃতা দেবে। আর অন্যান্য নেতিবাচক কাজ যদি তাদের করতে ইচ্ছা করে সেগুলো তারা করবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। তো জুলাই মাসে যেটি ম্যাটেরিয়ালাইজ হবে, আবার আগস্ট মাসে গিয়ে দেখা যাচ্ছে একেবারে প্রথম দিকে, সে আগস্টের 5-6 তারিখে বা প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে যে সবাই একটা চূড়ান্ত ফলাফল লাভের জন্য আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তারা বিজিত হবে না বিজয়ী হবে, অথবা তারা প্রতিপক্ষকে পরাজিত করবে না নিজে পরাজিত হবে, এই বিষয়টি তারা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে সেটেল করে ফেলবে। সেপ্টেম্বর থেকে একটা নতুন ইতিহাস, সে ইউনূসের পক্ষে থাকতে পারে অথবা বিএনপির পক্ষে থাকতে পারে। সময় আসলে দেখা যাবে, আল্লাহ ভালো জানেন। অবস্থার দৃষ্টি আমার মতো ক্ষুদ্র বুদ্ধির মানুষ যতটুকু বুঝতে পারলাম বা বুঝতে পেরে। প্রেক্ষক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রামের বন্দরকে বিদেশিদের কাছে বিক্রি করছে না, বরং তারা একটি মেয়াদ চুক্তিতে সেই চট্টগ্রামের বন্দর বিদেশিদের কাছে দিচ্ছে। তবে এই দেওয়াটি দেশের জন্য মঙ্গল হতে পারে এটি অনেকে বলছেন। তবে এখানে মঙ্গলের দিকটা যদি আমি বলি তাহলে এমনটি বোঝা যায় যে চট্টগ্রামের বন্দরে বিদেশিরা যে একটি স্থাপনা করবে, তারা সেখানে ব্যবসা করবে, বাংলাদেশ সেখান থেকে যে একটি মুনাফা পাবে সেটি হয়তো দেশের উন্নত এবং দেশের। তবে আমরা মনে করি এই সরকার চট্টগ্রামের বন্দরকে যদি কোনো মেয়াদে সেই জায়গাকে কোনো চুক্তিবদ্ধর মাধ্যমে দিয়ে থাকে আর সেটি যদি বাংলাদেশের আর্থিক সমস্যা সমাধান হয় এবং আর্থিক উপকার হয় তাহলে সেটি সমস্যা নয়।